ফ্রান্স ব্রাজিলের কাছে কেন হারলো এই প্রশ্নটা সবাই আমাকে যখন করেন তখন আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। মানে কেন হারলো কোনো দল এই উত্তর কেউ দিতে পারবে না। বাট আমরা যেটা করতে পারি, হারের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করতে পারি যে এই কারণে সম্ভবত হেরে গেছে। তো ওয়েল ফাইন, আমি আজকে সেই আলাপগুলো করবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে নেই যে আমি আমার পূর্ববর্তী যে প্রি অ্যানালাইসিস করছিলাম ওখানে বলছিলাম যে ব্রাজিল ফ্রান্সের সাথে পেরে উঠতে পারবে না, কারণ এই ব্যাপারগুলো মানে যে কারণগুলো বলছিলাম আমার ধারণা সেগুলো কারণেই হারার মূল কারণ। সো এই ভিডিওটা দেখলে বুঝে যাবেন যে এই ভিডিওটা করার কারণটা কি। এনিওয়ে, তারপরে বলি কে কোন খেলোয়াড় কেমন ভালো খেলছে এত কিছু ডিটেলস বলবো না, শুধু এটুকু বলবো যে কার্লো আনচেলত্তির জন্য খুব গভীর চাপ হয়ে গেল। মানে বিশ্বকাপের আগে এসে তার দলটা এখনো সে নির্বাচন করতে পারলো না, এটা একটা দুর্ভাগ্য। নেইমারকে সে পাচ্ছে না, নেইমারকে সে পাবেও না। সো এটা আরও একটা বড় দুর্ভাগ্য। ব্রাজিলের বিশ্বকাপ যাত্রায় নেইমার নেই, ব্রাজিলের বিশ্বকাপ যাত্রায় নেইমার থাকবেন না, এইটা ভেবে নিতে এটা মেনে নিতে ব্রাজিলের সমর্থকদের যেমন কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে কার্লো আনচেলত্তির জন্য। আসলে তিনি একটা ভালো দল পেলেন না। কার্লো আনচেলত্তির যে স্কোয়াডটাই মোটামুটি সবাই ভালো খেলে, কিন্তু গ্রাউন্ড ব্রেকিং বা অনেক পোটেনশিয়াল কোনো কিছু করে দিবেন এরকম লোক কিন্তু খুব একটা নাই। আপনি কয়েকজনের নাম বলতে পারবেন, কিন্তু সবাই বলতে পারবেন না। কিন্তু উল্টা দিকে ফ্রান্সের দলটা দেখেন, যেইগুলো খেলোয়াড় আপনার খেলছে সবগুলোই দুর্দান্ত, ক্লাবের হয়ে দুর্দান্ত খেলে, এবং সবগুলো খেলোয়াড়ই আবার মূল যেটা করে যে যারা বেঞ্চে থাকে তারা আরও বেশি ভয়ানক, মানে তাদের সাবস্টিটিউটগুলো আরও ভয়ানক। কিন্তু ব্রাজিলের এটা হয় না। সাবস্টিটিউট যাদেরকে নামানো হয় তারা খুব বেশি করতে পারে না। যদিও লুইস এনরিকে সাবস্টিটিউট নামানোর পরে ব্রাজিলের হয়ে দুর্দান্ত কিছু কাজ করছে, কিন্তু তারপরেও ওভারঅল দেখা যায় যে সাবস্টিটিউটগুলো কাজ করতে পারে না। ভিনিসিয়াস জুনিয়রকে আমি সবসময় একটা দোষ দেই, সবাই দেয় যে ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল বা যাদের দলের হয়ে ততটা নিষ্প্রভ। ফার্স্ট হাফে তো পাইনি, সেকেন্ড হাফে কিছুটা চেষ্টা করছিল, কিন্তু 1 ভার্সেস 1 গিয়ে বারবার হারাই ফেলছিল। কারণ ফ্রান্সের যেই ডিফেন্স ব্লক, মানে ওই জায়গাটাই তারা খুব মানে স্ট্যাগার্ড ছিল। ওই স্ট্যাগার্ড ডিফেন্সের বিরুদ্ধে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র আসলে কিছু করতে পারে নাই। ফ্রান্সের ডিফেন্স লাইন আসলেই খুবই স্ট্যাগার্ড ছিল। দ্বিতীয়ত যদি বলি, মনে হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিনেলি, তারপরে হচ্ছে রাফিনা, কাসিমিরো তো সব ট্রাই করছে, ভালো খেলছে, কিন্তু এদের কাছ থেকে আমরা সেই আউটপুটটা পাইনি যে আউটপুটটা পাওয়ার দরকার ছিল, অ্যাটলিস্ট পাওয়া উচিত ছিল। কারণ তারাও তো আসলে ফ্রান্সের ওই খেলোয়াড়গুলোর চাইতে কোনো কম না। তো এই জিনিসগুলো এখন চিন্তার ভাঁজ ফেলতেছে। হয়তো বা কার্লো আনচেলত্তি তেমন হতে পারে যে ক্রোয়েশিয়ার বিপক্ষে গিয়ে তার প্র্যাকটিক্যাল ইয়েটা চেঞ্জ করবেন, সে আরও বেশি করবেন, কিন্তু ডাকবেন কাকে? আর কাকে ডাকার আছে? খুব বেশি লোককে কিন্তু ডাকার নাই বা যা এর ভিতরেই আপনি 2-1জনকে হয়তো ডাকতে পারেন কোন করে কলাপে, এর বেশি কিন্তু ডাকার নাই। বাট আমি যে জায়গাগুলো মনে করছি যে কার্লো আনচেলত্তি হয়তো বা আমি কোচ তো না, কিন্তু আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলো উন্নতি করতে পারে। যেমন মনে ডিফেন্সিভ ব্লকে একজন লিডার, ট্রু লিডারশিপ নেতৃত্ব দেওয়ার মতো একজনকে সেট করতে পারবেন, এবং দুইজনকে সবসময় ডিফেন্সে একদম মানে একদম ব্লক রাখতে হবে। আর যেই দুজন থাকবে, দুজন ওভারল্যাপ করতে পারবে, কিন্তু কতটুকু ওভারল্যাপ করতে পারবে এইটা চিন্তা করে নিতে হবে, এটা মেপে নিতে হবে। ওই দুজন ওভারল্যাপ করতে গিয়ে কাউন্টার অ্যাটাকগুলো খেয়ে যাচ্ছে, আর বাকি দুজন ফুলব্যাকে একেবারে ফুল রেখে দিতে হবে, ওখানে নিচে আর ওদের নিচে আর কাউকে আনতে দেওয়া যাবে না। এই জিনিসটা করতে পারে। তারপর মানে যে ডবল পিভট আছে, ডবল পিভটটা সে ভালো করে ইউজ করতে পারতেছে না। ডবল পিভটটা ভালো করে ইউজ করা উচিত আমার মনে হয়। তারপরে হচ্ছে যে স্ট্রাইকিং পজিশনে আমি মনে করি তার একটা নির্দিষ্ট পিন পয়েন্ট জায়গা থাকা উচিত, একদম পিওর নাম্বার 9 নেওয়া উচিত, এবং স্ট্রাইকিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা থাকা উচিত যে অমুকে ওই জায়গায় থাকবে, ওই জায়গায় খেলবে। সেই জিনিসটা আমি মনে করি দরকার। সেটা জব পেদ্রো হতে পারে, ম্যাথুস কুনা হতে পারে, হোয়াট এভার। বাট আমার কাছে মনে হয় ওই নাম্বার 9 পজিশনটা একদম ফিক্সড করে তার জন্য নির্দিষ্ট সারাউন্ডিংস এরিয়া করে দেওয়া দরকার। তাছাড়া ব্রাজিলের এখন কাউন্টার অ্যাটাকগুলো বা ব্রাজিলের এখন পিন করার সেই সুযোগগুলো আমার মনে হয় খুব বেশি হারাই যাবে যদি তারা স্ট্রাইকিংটা এখনই তারা পিন পয়েন্ট না করে ফেলে। সো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় কারণ তার বেশি জোর দিতে পারেন, জোর দেওয়া উচিত। খেলোয়াড় যা আছে ভাই এইগুলো দিয়েই খেলতে হবে, এর বাইরের কোনো খেলোয়াড় নাই, কোথাও নেই, হয় নেইমার শুধু আছে, কিন্তু আর বাদবাকি যা আছে ওই কম বেশি এরাই ভালো খেলতেছে। সো সেই জন্য বলতেছি যে আমার মনে হয় যে আরও বেশি কার্লো আনচেলত্তি থেকে আরও একটু বেশি মানে চিন্তার ভাঁজ ফেলে দিল। ইভেন জিরোনা থেকে ব্রাজিলের একজন খেলোয়াড়কে নতুন করে কলাপ করা হয়েছে, হচ্ছে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার জন্য সম্ভবত সে আসবে। এখন এটাই আসলে কার্লো আনচেলত্তি পারেন, এর বাইরে আর কিছু পারবেন না। কারণ উনি সর্বশেষ দেখতে চাইবেন যে আমি যাদের সুযোগ দেয় তারা সে কেমন করে। তো এই জিনিসটা খুবই আমার কাছে মনে হয় যে খুব দরকার এই মুহূর্তে। আর অন্যদিকে বলতে গেলে ফ্রান্স ভালো খেলছে ভাই, এটিকে তারপরে হচ্ছে এমবাপ্পে তার দুইটা মানে গোল করছে, দুইটা এই চিপে। মানে তারা আসলে কতটা নিখুঁত এগুলো আসলে বোঝা যায়।
তারপরে হচ্ছে যে মানে ফার্নান্দেজ, তারপরে হচ্ছে রাবিও, তারপরে হচ্ছে আপনার কি বলবো উপামেকানো, সবাই কম বেশি আমার কাছে মনে হয়েছে যে মানে অনসং ছিল। অ্যালিসে তো মানে দুর্দান্ত, বায়ার্ন মিউনিখে যা খেলে তার চেয়ে বেশি দুর্দান্ত খেলছে। সো এই টিমের সামনে আসলে দাঁড়ানোটা কঠিনই ছিল, কিন্তু ব্রাজিল দলটা যখন নামটা ব্রাজিল, তখন দাঁড়াবে না এটা কথাটা কেমন শুনতে শোনাই। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিলের কার্লো আনচেলত্তি এমন সময় পৌঁছে আসছেন তারা আসলে অস্ত্রগুলো এখন ঠিক মতো নাই, মানে অস্ত্রগুলো ইউজ করতে পারতেছেন না নাকি, ভাই তাকে তো কোচিং শেখানোর কিছু নাই, তিনি তো কোচিং ভালোই জানেন, ভালোই করেন। সো ওই জায়গাটায় কেন পারতেছেন না, কিসের জন্য পারতেছেন না, এই ব্যাপারটা আমার মনে হয় কোচ কার্লো আনচেলত্তি আর একটু ভাবা উচিত। উনি এমন হতে পারেন যে একটা মানে যুগান্তকারী কোনো একটা ফরমেশন আবিষ্কার করুক, যেটা ব্রাজিলের জন্য খুব মানানসই। আমি যেগুলো বললাম যে পিভট ইউজ করা, তারপর যে ফুল ব্যাককে স্থির করে রাখা, তারপর যে উইংগুলোকে মানে উইং ব্যাকগুলোকে কতটুকু আগাইতে দেওয়া, বা কাউন্টার অ্যাটাকগুলোর বিপরীতে গিয়ে কত ট্রানজিশন করতে হবে, সেকেন্ড বল রিকভারিটা কত দ্রুত করতে হবে, এই ব্যাপারগুলো যতদিন আমার মনে হচ্ছে যে ব্রাজিল আরেকটু মানে সুন্দর করতে পারবে, দলটা তখন শেপে আসবে। ওয়েল এখন ক্রোয়েশিয়াও তো সেরকম দুর্দান্ত টিম, হয়তো বা ফ্রান্সের মতো না, কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল কেমন করবে, কেমন ট্রানজিশনগুলো আসবে, সেই জিনিসগুলো দেখা দরকার, কার সময় আর নাই। আর আমার যেটা বিশ্বাস, নেইমার আসলে আর খেলতে পারবে না। সো ওই জায়গা থেকে ব্রাজিলের যদি বিশ্বকাপ যাত্রা করতে হয়, ডেফিনেটলি আমার মনে হয় দিস ইজ দ্য লাস্ট চান্স। ক্রোয়েশিয়ার বিপক্ষেই ব্রাজিলকে দেখাইতে হবে যে আমরা ব্রাজিল এরকমই খেলবো। সো ওই ব্যাপারটা আমরা দেখার আশা করতেই পারি, এবং কার্লো আনচেলত্তি যখন কোচ তখন এটা আশা করাটা খুব বেশি ভুল হবে না। সো এই ব্যাপারে আপনি আপনাদের মতামত জানতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।